আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? তো বেশি কথা না কয়ে শুরু করা যাক। দয়া করে কালকে সকালে দেখা করলে হবে। তারপর ফোনটা কেটে দিয়ে নিচে চলে আসলাম। নিচে এসে টিভিটা অন করে মুভি দেখছিলাম, তখনই আম্মু। তোর শরীর এখন কেমন আছে? ভালো আছে আম্মু। তারপর আম্মু রান্নাঘরে চলে গেল। আবার এসে এই নে, লেবুর শরবতটা খেয়ে নে, দেখবি শরীর ঠিক যাবে। অনিচ্ছা থাকলেও আম্মুর দিকে চেয়ে খেয়ে নিলাম। আম্মুও কোথায়? ছাদে গেছে বোধহয়। তারপর আমি ছাদে চলে আসলাম। একা একা ছাদে কি করো? যখন তখন আমার সাথে এসব করো কেন? আর আজ যদি আন্টি আমাদের এইভাবে দেখে তখন কি হতো? কি হতো, আর আমাদের দুজনের বিয়ে দিয়ে দিত। আইসে মোর পিচ্চি শাওমি আমার বিয়ে করতে। আমাকে একবার বিয়ে করে দেখো না, তারপর দেখাবে এই পিচ্চি তার পুলিশ বউটার সাথে কি কি করতে পারে। কি কি করবে শুনি? রোমান্স করব। তোমার কি লজ্জাবোধ বলতে কিচ্ছু নাই নাকি? বউয়ের সামনে লজ্জা পাইলে জীবন আর বাবা ডাক শোনা লাগবো না। বলছে তোমারে? গো, আসুন একটু আদর করি। এবার কিন্তু সোজা থানায় ঢুকিয়ে দেব। তাহলে ভালোই হবে, রোজ তোমার সাথে দেখা হবে আর মিষ্টিও খেতে পারবো প্রচুর। মিষ্টি কি? তুমি জানো না? না গো। ওই যে তোমার ঠোঁট। নীলা দৌড়ে নিচে চলে গেল। আমি ওর এমন পাগলামি দেখে হেসে ফেললাম। তারপর আমিও নিচে আসলাম। নিচে যেতেই আম্মু বলল, অভ্র শোন, হুম। তুই নীলাকে নিয়ে বাইরে থেকে ঘুরে আয়। নীলা কি রাজি হবে? ও নিজে আমাকে বলেছে তোকে যেন একথা বলি। ওকে রেডি হতে বলো, আমি রুম থেকে আসছি। তারপর রুমে এসে ব্ল্যাক শার্ট, ব্ল্যাক প্যান্ট আর ব্ল্যাক শু আর কালো চশমা পরে নিচে আসলাম। আচ্ছা, তুই কি আমার পোলা অভ্র? না গো, তুমি আমার আম্মু। তোকে আজ একদম হিরোর মতো লাগতেছে। কোনোদিন কি হিরো আলমের মতো লাগতো নাকি? আমি কথাটা শেষ করতে নীলা আর আম্মু হাসতে হাসতে শেষ। নীলার দিকে চোখ পড়তেই দেখি ও আজ নীল শাড়ি পরেছে আর নীল চুড়ি, সবকিছু মিলিয়ে যেন একদম নীল পরি মতো লাগছিল। আমি তো ওকে দেখে বাস খাইছি, থুকু ক্রাশ খাইছি। এই ফাজিল, বেশি কথা না বলে ওকে নিয়ে তাড়াতাড়ি ঘুরে আয়। তারপর আমি আর নীলা বাইরে আসতেই, কিভাবে যাবে? তোমার বাইক আছে না? হুম। আমরা বাইকে করে যাব। আমি কিন্তু মেয়েদেরকে সাথে নিয়ে আমার বাইকে করে ঘুরি না। কি বললি তুই? যেটা বলছি সেটাই। আন্টি, আন্টি, আম্মু তাড়াতাড়ি বাহিরে এসে, কি হয়েছে? আন্টি দেখো, তোমার ছেলে কালকে একটা মেয়েকে নিয়ে বাইকে করে ঘোরাঘুরি করেছে। আর আজকে আমি যখন বলেছি আমি বাইকে করে ঘুরতে যাব, আর তখন ও কি বলেছে জানো? কি? আর এদিকে আমার যাই যাই অবস্থা। ও নাকি বাইকে করে যাবে না। অভ্র, আমি এগুলো কি শুনছি? আসলে আম্মু, আমি তো শুধু মজা করছিলাম। সেটা না হয় বুঝলাম, কিন্তু তুই কালকে কাকে নিয়ে বাইকে ঘোরাঘুরি করছিস? তারপর আম্মুকে সবটা বুঝিয়ে বললাম। আর যদি কখনো শুনি তুই কোনো মেয়েকে নিয়ে বাইকে ঘোরাঘুরি করছিস, তাহলে? সেই জন্যই তো আমি ওকে বারণ করছিলাম। তুই যে কেমন তা আমার ভালোই জানা আছে। জানোই যখন, তাহলে বলো কেন? নীলার দিকে চেয়ে দেখেও আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তারপর বাইকটা বের করে নীলার সামনে আসলাম। নীলাকে বাইকে ওঠাতেই নীলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি বাইকটা সবে টান দিতেই, এই ফাজিল, বাইক দেখে শুনে চালাবি, না হলে কিন্তু সোজা জেলে ঢুকিয়ে দেব। ও যেভাবে আমাকে জড়িয়ে ধরে আছে, অন্যরা মনে করবে আমি ওর বফ আর ও আমার গার্লফ্রেন্ড। সত্যি যদি এমনটা হতো তাহলে তো কথাই ছিল না। ওই, আমি ফুচকা খাবো, গাড়ি থামা। আমি বাইক চালাতে চালাতে বললাম, এই মাঝ রাস্তায় আমি ফোসকা পামো কই? এই, তোরে বাইক থামাতে বলছি, তুই থামা। আমি বাইকটা ফুচকার দোকানের সামনে থামাতেই নীলা বাইক থেকে নেমে দৌড়ে ফুচকার দোকানে চলে গেল। শালা মাইয়ারা কেমনে যে এতগুলো ফুচকা খাই খোদাই জানে। আর ওদিকে নীলার হঠাৎ আমার কথা মনে পড়তেই, অব্র, ওইখানে দাঁড়িয়ে আছো কেন? আসো, ফুচকা খাবে। এমনিতেই আমি ফুচকা খাই না, তবে ও ডাকছে তাই ফুচকা খেতে গেলাম। দেখি হা করো তো। আমিও হা করলাম আর নীলা আমাকে একটা ফুচকা খাওয়াই দিল। তারপর ফুচকার বিল মিটিয়ে আমি নীলাকে নিয়ে একটা পার্কে এসে বসলাম। অব্র, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো। অব্র, তুমি আমাকে কতদিন ধরে চেনো? যেদিন তোমায় প্রথম দেখেছি সেদিন থেকেই। দেখো, ফাইজলামি করো না, আমি কিন্তু সিরিয়াস। গত 3-4 দিন থেকে। এই অল্প কয়েকটা দিনে কেউ কি কারো প্রেমে পড়তে পারে? দেখো নীলা, আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। আর তুমি যেন কি বললে, অল্প কয়েকটা দিনে কেউ কি কারো প্রেমে পড়তে পারে? হ্যাঁ নীলা, পারে। একজন মানুষ অন্য একজন মানুষের প্রেমে পড়তে জাস্ট একটা মুহূর্তই প্রয়োজন, আর বেশি আর কিছু না। কিন্তু আমি তো তোমার প্রেমে পড়িনি। আর হ্যাঁ, সবচেয়ে বড় কথা হলো আমি তো তোমাকে ভালোবাসি। আর না, কাল যদি আমার বিয়ে হয়ে যায় তখন তুমি কি করবে? নীলার কথা শুনে বুকের ভিতরটা যেন মুষড়ে গেল। কি করব ভেবেই পাচ্ছি না। তবুও বললাম, একজনকে পাবো না জেনেও তাকে ভালোবাসার মধ্যে একটা আলাদা অনুভূতি আছে। মানুষকে বলতে শুনেছি, পেয়ে হারানোর যন্ত্রণা নাকি না পাওয়ার চেয়েও অনেক বেশি। জানি না কোনটা ঠিক, কতটা ঠিক। শুধু এটাই জানি, আমি তোমাকে ভালোবাসি আর আজীবন ভালোবেসে যাব। কথাটা শেষ করতেই নীলা আমার গালে ঠাস করে দুটো থাপ্পড় বসিয়ে দিল।
এই, তোকে কতবার বলবো আমি তোকে ভালোবাসি না? আমি কি তোমাকে খুব বেশি বিরক্ত করি? আমি বাসায় যাব। আমি আর কিছু বললাম না। একটুবার বাইকে করে নীলাকে নিয়ে বাসায় ফিরলাম। রাস্তায় আমরা দুজনের কেউই কোনো কথা বলিনি। বাসায় ফিরেই আমি আমার রুমে চলে আসলাম। দুপুরে আম্মু ডাকতেই আমি নিচে গিয়ে খাবার খেয়ে আবার আমার রুমে চলে আসলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুমটা ভাঙতেই ফ্রেশ হয়ে আসলাম। তারপর ছাদে গিয়ে দাঁড়িয়ে আছি আর ভাবছি তাহার কথা। অব্র, আমি পিছন ফিরে তাকিয়ে দেখি নীলা দাঁড়িয়ে আছে। কিছু বলবে? সরি, আসলে তখন মাথাটা প্রচুর গরম হয়ে গিয়েছিল তাই। আমি মুগ্ধ তার বিচরণে। আর সে ব্যস্ত নতুনের সন্ধানে। হায় রে ভালোবাসা। আমি নীলার দিকে তাকিয়ে কথাটা একটু হাসার চেষ্টা করে বললাম। তারপর আমি সোজা নিচে চলে আসলাম। এসে আম্মুর পাশে বসলাম। কি রে, তোর কি মন খারাপ? না। নীলার সাথে গল্প কর, দেখবি মন ভালো হয়ে যাবে। তোমার বান্ধবীর মেয়ে মানে নীলা কবে ওদের বাসায় যাবে? কালকে সকালে। আচ্ছা আম্মু, আমি আসি। এই সন্ধ্যার সময় তুই আবার কোথায় যাচ্ছিস? কাজ আছে, আমি গেলাম। তারপর বাইকটা স্টার্ট দিয়ে সোজা মিন্টু মামার চায়ের দোকানে চলে গেলাম। মামা আজকে ওরা আসেনি? আসছিল, একটু আগেই চলে গেছে। ও। তারপর ফোনটা বের করে রাজকে কল দিলাম। হ্যালো রাজ, কই তুই? এই তো সবে বাসায় আসছি। আচ্ছা তাহলে থাক, আমি ফোন রাখছি। কিছু বলবি আমাকে? ভাবছিলাম আজকে আড্ডা দিব, কিন্তু তুই তো বাসায়। আচ্ছা আজ না হয় বাদ দে, অন্য একদিন আড্ডা দিব। হুম। তারপর ফোনটা রেখে দিলাম। মামা এক প্যাকেট বেনসন দেন তো, আমি সিগারেট খাচ্ছি আর নীলার কথা ভাবছি। কিরে মাম্মা, আমার রাইখা খায়া ফেলাইছস? আমি পিছন ফিরে দেখি রাজ দাঁড়িয়ে। কিরে তুই না বাসায় চলে গেলি আবার এখানে? আরে দূর, আমি তো বাসায় যাইনি, ওর কাছে গেছিলাম। ও আবার কে রে? দূর বা, তুই জানোস না? আহারে, আমার বল্টু থুক্কু বন্ধু তার দিলের রানীর কাছে গেছে। হুম। আপনারা বোঝেন নাই? আমার বন্ধু ওর গার্লফ্রেন্ডের কাছে গেছিল, আর ওর নাম দিলের রানী, থুক্কু রানী। আরে একটা দে। ওকেও একটা দিলাম। তারপর দুজন একসাথে খেতে লাগলাম। অব্র, আমাকে একটা সত্যি কথা বলবি? বল। তোর কি কোনো কারণে মনটা খারাপ? মন থাকলে তো। কি হয়েছে আমাকে সবটা খুলে বলতো। তারপর নীলার সাথে প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমার সাথে যা যা হয়েছে ওকে সবটা বললাম। তার মানে এই জন্য তোর মন খারাপ? দোস্ত, ও আমাকে ভালোবাসে না। তুই শান্ত হ। আমি কিভাবে শান্ত হব তুই বল? আমি 100% শিওর ও তোকে ভালোবাসে। তুই সিরিয়াস বিষয় নিয়ে ফাইজলামি করতেছিস? না রে, আমি কিন্তু সত্যি বলতেছি। কিন্তু কিভাবে? আরে বোকা, ও যদি তোকে ভালোই না বাসে তাহলে তুই ওকে কিস করার পরও ও কেন তোর আম্মুর কাছে তোর নামে বিচার দেয়নি? আর বরং তুই যখন অসুস্থ ছিলি ও সারা রাত তোর সেবা করেছে। আর তুই তো বললি ও তোকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। তাই তো, আমি তো এমন করে কখনো ভেবে দেখিনি। আর সবচেয়ে বড় কথা, ও যতবার তোকে আদর করেছে, থুক্কু থাপ্পড় মেরেছে, ও কিন্তু প্রতিবারই তোর কাছে ক্ষমা চাইছে। রে, কিন্তু আমার পুলিশিনি তো আমাকে ওর মনের কথা বলছে না। বলছে না তো কি হয়েছে, এবার থেকে বলবে। বাট হোয়াই? আমার কাছে একটা প্ল্যান আছে। তাড়াতাড়ি বল। আগে আমাকে ট্রিট দিবি, তারপর। শালা এরেই বলে বন্ধু। সে যতই বিপদে থাকুক তার এই বাস না দিলে আর কিন্তু মন ভরে না। আচ্ছা দিমনে। এবার শোন, আজ থেকে তুই ওকে ইগনোর করবি, ওর সাথে কোনো কথা বলবি না, আর মেলামেশাও না। আর হ্যাঁ, ভুলেও ওকে ফোন দিবি না। আর যদি পারিস তাহলে ওর সামনে বাইকে করে মেয়ে নিয়ে ঘুরবি, যাতে ও জেলাস ফিল করে। তাহলে খুব শীঘ্রই তুই ওকে পেয়ে যাবি। পেয়ে তো যাবো, কিন্তু তারপর আমার কি হবে? মানে? বাইকে করে মেয়ে নিয়ে ঘুরলে ও আমার অবস্থা খারাপ করে ফেলবে। থ্যাঙ্কস দোস্ত। আচ্ছা, এবার চল। তারপর রাজকে নিয়ে রেস্টুরেন্টে খাবার খেয়ে আসলাম। শালা হারামি যা খাউনটা খাইলো। তারপর বাইক নিয়ে সোজা বাসায় চলে আসলাম। রাত প্রায় 11টা। অব্র, তুই এতক্ষণ কোথায় ছিলি? কোথায় ছিলাম মানে বাইরে ছিলাম আর কি। ফাজলামি বাদ দে, মেয়েটা সেই কখন থেকে তোর জন্য বসে আছে একসাথে খাবে বলে। আমি বাইরে থেকে খেয়ে আসছি। তারপর সোজা রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতে দেখি তুমি এখানে বসে আছো কেন? আসলে সকালে ঘুম ভাঙতে দেখি আমার পাশে নীলা বসে আছে। তাই আন্টি ডাকতে বলেছিল, তাই আসছি। সেটা না হয় বুঝলাম, তো আমাকে না ডেকে আমার পাশে কেন বসেছিলে? আমার ভালো লাগছিল তাই বসছি, তাতে তোর কি? নীলা নিচে চলে গেল আর আমিও বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। তারপর রেডি হয়ে নিচে নামতেই অব্র, জি আম্মু। তাড়াতাড়ি নাস্তা করে নে। কেন গো আম্মু? নীলাকে বাসায় পৌঁছে দিয়ে আসবি। ওর কি হাত পা নেই নাকি? আর শুনো, আমার কাজ আছে, তাই আমি ওকে দিয়ে আসতে পারবো না। তোর সাথে আমি গেলে তো যাবো না তোর সাথে। আমি আস্তে করে বললাম, কি বালের পুলিশ হইলা, একা একাই যদি বাসায় না যাইতে পারো? নীলা রাগী চোখে আমার দিকে তাকিয়ে, তুই আমারে কি বললি? কানে কি শুনেন না? মনে হয় কানে সমস্যা আছে। তারপর নাস্তা করে নিজে রুমে চলে আসলাম।
আর রাজের বলা প্ল্যান অনুযায়ী চলতে হবে, না হলে তো ওর মুখ থেকে আই লাভ ইউ শুনতে পারবো না। ওই আমি কিন্তু আপনার করে ওইটা বলি নাই। ওই আমি বাসায় যাবো। আমার পিছন ফিরে দেখি নীলা দাঁড়িয়ে আছে। তো তুই আমার বাইকে করে দিয়ে আসবি। আমি আপনার কি লাগি যে আপনারে বাইকে করে বাসায় দিয়ে আসবো? তুই যাবি কিনা যাবি না? না। আমি কথাটা শেষ করতেই নীলা আমার কলার চেপে ধরল। আপনি আমার কলার ধরলেন কেন? তুই আগে বল, তুই আমাকে বাসায় পৌঁছে দিয়ে আসবি, তারপর আমি তোর কলার ছেড়ে দিব। আমি আপনার কি লাগি যে আপনাকে বাসায় পৌঁছে দিব? তুই কিন্তু এবার বেশি করে ফেলছিস। আমি বেশি করে ফেললেই দোষ, তাই না? আমি যখন আপনাকে ভালোবাসি বলতাম তখন আপনি আমাকে কি বলতেন মনে নাই? আমি তোকে ভালোবাসি না, তুই আমাকে বিরক্ত করবি না। সেই জন্যই তো আমি ওইসব ছেড়ে দিছি। নীলা আমাকে ছেড়ে নিচে চলে গেল আর আমি বিছানায় বসে আফসোস করছি। আহারে আমার প্রিয়, তারে নিজ বাসায় দিয়ে আসতে পারলাম না। সব দোষ রাজের। শালা তোরে মুই দেখে নিব। হঠাৎ আম্মু আমার রুমে এসে, অব্র, জি আম্মু। তুই নীলাকে কি বলছিস? আমি আবার ওকে কি বললাম? সত্যি করে বলতো, তোর সাথে ওর কি কোনো বিষয় নিয়ে সমস্যা হয়েছে? কই না তো। তাহলে ও কাঁদছে কেন? আচ্ছা তুই থাক, আমি ওর কাছে গেলাম। আম্মু চলে গেল আর আমি ভাবছি কি রে, ও আবার কাঁদছে কেন? আমি তো ওকে খারাপ কিছু বলি নাই। আচ্ছা আমি যে তখন ওকে বললাম আমি ওকে বাসায় দিয়ে আসতে পারবো না, সেই জন্য নয় তো? তার মানে ওকে আমাকে ভালোবাসে? ধুর, কিছুই বুঝতেছি না। একটু পর নিচে চলে আসলাম, দেখলাম নীলা আর আম্মু বসে আছে আর এখানে নীলার ব্যাগও আছে। মনে হয় এক্ষুনি চলে যাবে। অব্র, হুম। তুই নীলাকে ওর বাসায় পৌঁছে দিয়ে আয় প্লিজ। আম্মুর এই কথাটা তুই আর না করিস না। হুম। আম্মুর কথা আর ফেলতে পারলাম না। আর নীলার জন্য কষ্ট হচ্ছে। পাগলি, তাকে তখন ওইভাবে কথাগুলো বলা উচিত হয়নি। ও কখন যাবে? এই তো এখন। তারপর আমি নীলাকে বাইকে নিয়ে ওর বাসার দিকে রওনা হলাম। নীলা আগেকার মতো বাইকে উঠেই আমাকে জড়িয়ে ধরলো আর বাইকের গ্লাসের আয়নায় দেখলাম নীলা মুচকি হাসছে। একটু পর ওর বাসায় এসে ওকে নামিয়ে দিলাম। আমি আসি। বাসার ভেতরে যাবে না? আমার কাজ আছে, আজ আসি, অন্য একদিন না হয় যাব। নীলা আমার দিকে করুণ চোখে তাকিয়ে, অব্র, তুমি কি কোনো কারণে আমার উপর রেগে আছো? তুমি আমার কে হও যে আমি তোমার উপর রেগে থাকবো? তারপর বাইকটা স্টার্ট করে ভার্সিটিতে গেলাম। নীল, এইদিকে আসো। তারপর নীল আমার কাছে এসে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো নীল? জি ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি তো অনার্স প্রথম বর্ষে, তাই না? জি ভাইয়া। তোমার ক্লাসের রানীকে চিনো? হুম ওকে একটু আমার সাথে দেখা করতে বলো, কেমন? হুম। একটু পর রানী আমার কাছে এসে, ভাইয়া কেমন আছেন? ভালো না। কি হয়েছে ভাইয়া? তারপর রানীকে সবটা বললাম। তো এখন আমাকে কি করতে হবে? ওই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ও কি এই ব্যাপারে জানে? এসব তো ওরই প্ল্যান। রানী হচ্ছে আমার রাজ বল্টুর গার্লফ্রেন্ড, থুক্কু বন্ধুর। তাহলে আমার কোনো আপত্তি নেই। তাহলে কাল থেকে? ভাইয়া। ওকে। আর শোনো, তোমার নাম্বারটা দাও। তারপর ওর সাথে কথা শেষ করে বাসায় চলে আসলাম আর ভাবছি রাজ তোর সামনে তোর গার্লফ্রেন্ড নিয়ে আমো ঘুরমো, ভাবা যায় এগুলা? কপাল লাগে রে দোস্ত, কপাল। এসব ভাবছি আর হাসছি। হঠাৎ আম্মু আমার কাছে এসে, বাপজান, এসব তো ভালো না। মানে? আমার কাছে আসো, তারপর তোমারে বলতেছি। আমি তো আম্মুর কথা শুনে ভেবা চেকা খাইয়া গেলাম। কি কয় আম্মা? আম্মু আবার আমার আর নীলার ওইসব দেখে ফেলায় নাই তো? হায় আল্লাহ, এবার কি হবে? কিছু বলবো আমারে? আমি ভয়ে ভয়ে আম্মুর কাছে গেলাম। হতচ্ছাড়া, সিগারেট ওইসব খাই পাস কতদিন ধরে খাস? আমি আম্মুর কাছে গিয়েও দিলাম দৌড়, এক দৌড়ে বাথরুমে। ভাবতেছি আম্মুকে এ ব্যাপারে বললো কে? নীলা নয় তো? হতেও পারে। পরে দুপুরে খাবার খেয়ে নিলাম আর সারাদিন এইভাবেই কেটে গেল। সকালে কারো ফোনের আওয়াজে আমার শখের ঘুমটা ভেঙে গেল। হ্যালো, কে? ভাইয়া আমি রানী। আপনি বলছিলেন না আমাকে? আরে কালকে। ও হ্যাঁ, তুমি এখন কোথায়? এই তো বাসায়, এক্ষুনি বের হব। বের হবি ভালো কথা, তুই আমার ঘুম ভাঙলি কেন? ভাইয়া আমাকে কিছু বললেন? কই না তো। তুমি ভার্সিটির সামনে থেকো, আমি আধ ঘন্টার মধ্যে আসছি। তারপর তাড়াতাড়ি নাস্তা সেরে রাজকে কল দিলাম। হ্যালো রাজ, তুই কোথায়? আমি, মুরাদ, সাফি, আমরা তো মন্টু মামার চা দোকানে বসে আড্ডা দিচ্ছি। তুই কই? আসতেছি আমি। বল্টু, থুক্কু বন্ধু, তুমি তাড়াতাড়ি আসো, আমরা তোমার লাইগা ওয়েট করতেছি। শালা কর মজা, একটু পর তোর সব মজা আমি বাহির করবো। তারপর বাইক নিয়ে সোজা ভার্সিটির সামনে গেলাম। পরে রানীকে নিয়ে সোজা মন্টু মামার চা দোকানের সামনে আসলাম। আমার সাথে রানীকে দেখে সবার অবস্থা দেখার মতো হয়েছে, তবে রাজের একটু বেশি।
শত হোক ওর গার্লফ্রেন্ড বলে কথা। বাইক থেকে নেমে আমি আর রানী রাজের কাছে গেলাম। তুমি কেমন আছো? ভালো। রানী, তুমি একটু ওই দিকে যাও, ওর সাথে আমার কিছু জরুরি কথা আছে। তারপর রানী ওই দিকে চলে গেল। মামা এসব কি? বুঝো না, মুড়ি খাও। দেখ অব্র, ও আমার গার্লফ্রেন্ড। জানি তো। তাহলে তোর সাথে কি? তুই তো বললি। আমি আবার তোকে কখন বললাম? আরে মনে নাই, কালকেই তো বললি নীলাকে জেলাস ফিল করতে একটা মেয়ের সাথে ঘোরাঘুরি করবি, তাই তো রানীকে নিয়ে আনছি। তুই তো নীলাকে জেলাস ফিল করতেছিস না, বরং আমারই করাইতেছিস। ওর কথা শুনে আমরা সবাই হেসে ফেললাম। আচ্ছা তোরা থাক, আমরা আসি। আমরা মানে? আমি আর রানী। তোরা আবার কই যাবি? আরে নীলার কাছে যাব, থানায় আর কি। তারপর রানীকে নিয়ে সোজা থানায় গেলাম। থানায় ঢুকেই আমি অবাক, কারণ নীলার কেবিনে ঢুকতে দেখি নীলা আর নীলার আম্মু বসে আছে। আমরা দুজনে ভিতরে ঢুকতেই ওরা আমাদের দিকে চেয়ে আছে। আরে অব্র যে, ভেতরে আসো। এই আসো। আমি আর রানী আন্টির পাশের চেয়ারটায় বসলাম। নীলার দিকে চেয়ে দেখলাম নীলা রানীর দিকে রাগী চোখে চেয়ে আছে। মনে হচ্ছে এখনই ওকে আস্ত খেয়ে ফেলবে। অব্র, এই মেয়েটা কে? ও আমার কাজিন। এই রাস্তায় যাচ্ছিলাম, তাই ভাবলাম নীলা আপুর সাথে একবার দেখা করে যাই। তা আন্টি, আপনি এখানে কেন? বাজারে আসছিলাম, তাই ভাবলাম নীলার সাথে দেখা করে যাই। নীলার দিকে চেয়ে দেখি ওর চোখ দুটো লাল হয়ে আছে। মনে হচ্ছে এখনই আমাকে আর রানীকে আস্ত খেয়ে ফেলবে। আর আমি ওকে একটু আগে যে সুন্দর করে ডেকেছি, মানে নীলা আপু বলে, আমার মনে হয় না ও আমাকে এমনি ছেড়ে দিবে। তোমার নাম কি? রানী। পড়াশোনা করো? জি। কিসে পড়ো? আমি নীলার দিকে তাকিয়ে দেখি ও খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনছে। এবার অনার্স প্রথম বর্ষে। অব্র তোমার কি হয়? উনি তো... আমি রানীকে থামিয়ে দিয়ে বলা শুরু করলাম, আন্টি ও আমার সম্পর্কে চাচাতো বোন হয়। আর আপু, আপনি কেমন আছেন? ভালো। আমি যদি একটু আগে আন্টিকে না থামিয়ে দিতাম, তাহলে তো সব প্ল্যান নষ্ট হয়ে যেত। আচ্ছা নীলামও বাসায় যায়, বাসায় কাজ পড়ে আছে। আর অব্র, তুমিও একদিন আমাদের বাসায় এসো। তারপর আন্টি চলে গেল। আমার কথা শুনে রানী মুচকি মুচকি হাসছে, আর নীলা রাগে ছটপট করছে। সবচেয়ে বড় কথা, নিজের হবু বউকে আপু বলে ডাকার মজাই আলাদা। একটু পর হাবিলদার এসে নাস্তা দিয়ে গেল। তারপর আমরা সবাই মিলে নাস্তা করে নিলাম। অব্র, তুমি একটু বাইরে যাও তো। কেন? যেতে বলছি, যাও। আমি জানি নীলা এখন রানীর সাথে কথা বলার চেষ্টা করবে, তাই আমি, রানী চলো। ও এখানে থাক, তুমি বাইরে যাও, ওর সাথে আমার কিছু কথা আছে। দেখুন আপু, আপনি আমাকে যা বলার তা ওর সামনে বলুন, কারণ ও আমার হয়, মানে... আমি তো রানীর কথা শুনে বোকা বনে গেলাম। হাই হাই, মাইয়া বলে কি? ও তোমার কি হয়? আপনি জানেন না? রানীর কথা শুনে তো আমার যায় যায় অবস্থা। ওরে বইন রে বইন, ও আমার হবু বউ রে। তুই আর কিছু বলিস না রে, ভবিষ্যতে ও আমারে। আমি একটু ওয়াশরুম থেকে আসছি, তোমরা থাকো। নীলা ওয়াশরুমে চলে গেল, আর আমি, এই তুমি একটু আগে এগুলো কি বললে? ভাই, এইগুলো না বললে তো আমরা জানতে পারবো না উনি আপনাকে ভালোবাসে কিনা। তাই বলে তুমি আমাকে মারবার প্ল্যান করে আসছো, তাই না? একটু বাদে নীলাও চলে আসলো। ওর চোখ দুটো দেখেই বোঝা যাচ্ছে ও একটু আগে কান্না করেছে, কিন্তু ও তো আমাকে ভালোবাসে না, নাকি ভালোবাসে? তারপর নীলাকে বিদায় জানিয়ে রানীকে ওর বাসায় নামিয়ে দিয়ে বাসায় চলে আসলাম। অব্র, খাবার খেতে আয়। আম্মু। তারপর খাবার খেয়ে নিজের রুমে চলে আসলাম, আর ভাবতেছি সকালের ঘটনাটা। আচ্ছা, নীলা কি সত্যি আমাকে ভালোবাসে? আর যদি আমাকে ভালোই না বাসে, তাহলে আমার সাথে রানীকে একসাথে দেখে ও কেন এমন রিয়াক্ট করলো? শালার ভালোই লাগছে না। তারপর নিচে এসে বাইকটা নিয়ে পার্কে চলে আসলাম। পার্কে বসে ছোট্ট আপুগুলোর খেলা দেখছিলাম, ওরা কানামাছি খেলতেছে। হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো। ফোনটা হাতে নিয়ে দেখি রানী কল দিয়েছে। হ্যালো ভাইয়া। কোথায় আপনি? এই তো পার্কে বসে আছি। কিন্তু কেন বলো তো? আসলে আমার কিছু জামা কেনার ছিল, রাজকে বলেছিলাম, ও আজকে গ্রামের বাড়িতে গেছে, আর ও বলল আপনার সাথে যেতে। তুমি এখন কোথায়? বাসায়। তুমি রেডি হও, আমি আধ ঘন্টার মধ্যে তোমার বাসায় আসছি। একটু পর বাইকটা নিয়ে রানীদের বাসার নিচে গেলাম। তারপর রানীকে নিয়ে মার্কেটে গেলাম। শালার মাইয়া মানুষের যে জামা চয়েস করতে এত সময় লাগে। 1.5 ঘন্টা ধরে বসে আছি, এখন একটা জামা চয়েস হয়নি। ভাইয়া, আপনার কি খারাপ লাগছে? না রে বইন, আমার কাছে আরাম লাগছে। ভাইয়া কিছু বলছেন কি? তুমি তাড়াতাড়ি মার্কেট করো। তারপর রানী জামা চয়েস করতেছে, এই ফাঁকে আমি রাজকে কল দিলাম। মাম্মা কই তুই? এই তো বাসায় শুয়ে আছি। মাম্মা তুই না গ্রামের বাড়িতে? আরে বোকা, আমি আবার কখন গ্রামের বাসায় যাবো? কিন্তু রানী যে বলল।
সেটা তো ওর হাত থেকে বাঁচার লাগি। শালার মায়েরা মার্কেটে গেলে 4 থেকে 5 ঘন্টা লাগাই দেয়, তাই ওকে মিথ্যা বলছিলাম। মামা তুই কোথায় এখন? ওরে বাটপার, ওরে চিটার, আমারে ফাঁসাই দেই। এখন বলতেছিস আমি কই? শালা ফাজিল, এবার বুঝো মজা। আমার গার্লফ্রেন্ড লই ঘুরলে কেমন মজা লাগে। তোরে হাতের কাছে পাই তারপর বোঝামো। তারপর ফোনটা রেখে দিলাম। একটু পর রানীর মার্কেট শেষ। ভাইয়া আমার কেনা শেষ। তারপর রানীর বিল মিটিয়ে বিলটা আমিই দিলাম। পরে ওকে ওর বাসায় নামিয়ে দিয়ে আমি বাসায় ফিরলাম। রাত্রে খাবার খেতে আসছি, তখন আম্মু যা বলল তা শুনে আমি হাসবো নাকি কাঁদবো বুঝতেছি না। আম্মু, তুমি এসব কি বলতেছো? তোমার শরীর ঠিক আছে তো? আমার শরীর মন দুটোই ভালো আছে। তাহলে আমি কেন আমার বাইকটা বিক্রি করব? আমি যেটা বলছি সেটা হবে। বললেই হলো নাকি? তাহলে মেয়ে নিয়ে ঘুরছো কেন? আমি বাইকে মেয়ে নিয়ে ঘুরি, তোমাকে এ কথা কে বললো? আমি কোন দুঃখে তোকে বলতে যাব? তাহলে আমি কোন সুখে তোমার কথা শুনতে যাব? তারপর আমি রুমে এসে দরজাটা আটকে দিলাম। পরে বারান্দায় গিয়ে সিগারেটটা ধরালাম আর ভাবছি আমি যে মেয়ে নিয়ে ঘুরি এ কথা আম্মুকে কে বলল? আচ্ছা, নীলা নয় তো? হ্যাঁ, নীলাই হবে, কারণ আমি যে রানীকে নিয়ে ঘুরছি সেটা নীলাই আম্মুকে বলতে পারে। তার মানে নীলা কি আমাকে সকালে ঘুম থেকে রেডি হয়ে নিচে নামতেই অভ্র শোন, কিছু বলার থাকলে বলো, আমার কাজ আছে। তুই কি আমার উপরে রেগে আছিস? তুমি যেটা মনে করো। রাগ করছিস? নিশ্চুপ। নীলার আম্মু ফোন করেছে ওদের ওখানে যেতে, তো তোকে সাথে করে নিয়ে যেতে বলছে। আমার এখন কাজ আছে, তুমি বরং যাও।